Audio Jungle. Audio Jungle. নমস্কার আপনাদের সবাইকে। আপনারা দেখছেন স্টার প্রোডাকশন। আমাকে দেখছেন আগের মতো, আগের রূপে নয়, অন্যরকম ভাবে, অন্যরকম রূপে। বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল, আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্তর থেকে। এভাবেই পাশে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ভালোবাসতে থাকুন, এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন। নমস্কার।
सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके नारायणी नमोस्तुते सिद्धिभीति विनाशाय शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनस्थ परित्राणपरायणे सर्वस्वार्थ हरे देवी नारायणी नमोस्तुते। नमस्कार। শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চাপছড়া উত্তর রাজকারপুর প্রতিরোধ বাহিনী এবং জগদ্ধাত্রী পূজা কমিটিকে প্রণাম জানিয়ে সুধী দর্শক মণ্ডলীকে হৈমন্তিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা সূর্য কিরণ, সহ নির্দেশনা ও অভিনয়ে দেবব্রত খাড়া, পরিবেশনায় উত্তর রাজ্যধারপুর আনন্দ নিকেতন সংঘ। হচ্ছে অশ্রু সজল সামাজিক যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা। আমি তুলি কলি দিগো, আমি তুলি কলি দি ওলা না তোর ছাড়িয়ে তারা করেছে। আমি পারি না, আমি তাই আমি এইসব জিনিসপত্র চুরি করে নিয়ে কোথায় পালাচ্ছিস? বিত্তাত করো তো তোমার। আমি তুলি কলি নেগো, আমি তুলি কলি দি, আমি তুলি কলি দি, আমি যাই পালাবি কোথায়? দেখি দেখি কি চুরি করেছিস? তুলি করবো কেন রে ভাই, তুলি করবো কেন? এটা তো আমার নিজের জিনিস। মুখটা ভেঙে দেবো ইডিয়ে। আগে তুই ভাই বলে ডাকতিস? ও মা, শুধু আর ভাই বলে ডাকাটাই তুই শুনতে পেলি? আর তুই শুনতে পেলি না বগলের এই বাক্সটাতে ওর নাকি নিজের সমস্ত জিনিসপত্র আছে বলে ও নিয়ে চলে যাচ্ছে? ছাটা মা, মুখ পড়া আমাকে মা বলে ডাকছে। ভালো মানুষের ভান করে সমস্ত জিনিসপত্র নিয়ে এমনি করে পালানো হচ্ছে। কিন্তু আটকুড়ির ব্যাটা তো জানে না আমার নাম ভয়ঙ্করী। আমার নজর হচ্ছে শকুনের থেকে প্রখর। ভাগাড়ের দিকেই থাকে মা। তা তুমি কোন ভাগাড়ের শকুন? কি বললি তুই সুধীর? নিজের গর্ভধারিণী মাকে তুই শকুন বললি? আমি বলিনি রে ছোটদা, মা তো নিজের মুখেই বললো তার নজর নাকি শকুনের চেয়ে প্রখর। তবে শকুন না হলেও মা আমাদের কোনো না কোনো নিশাচর বটে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চুপ কর, চুপ কর, মুখ পড়া। আরে লাথি মেরে মুখ চুপ কর, চুপ। এই হারামজাদা, বাক্সটা নিয়ে চলে যাচ্ছিস? দে নো নো, এ বলছে বাক্সটা। দাদার উপর আর এক বাচ্চা বউ মারার চেষ্টা করলে আমি কিন্তু এই চাবুক তোর পিঠে চালাতে বাধ্য। কি বলি হারামজাদা ছেলে, কি বলি? নিজের বড় ভাইয়ের গায়ে তুই এমনি করে হাত তুলবি? কেন পারবো না মা? তোমার ওই গুণধর ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে তাহলে তাহলে তোমার বিচারে এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? কথায় বলে আপনি আচরি ধর্ম অপরে শেখাও। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারছিস না, সেই সম্মানটা তোর ছোট ভাইয়ের কাছে আশা করিস কি করে? তুমি থামো তো। বড় ভাই বেশ তো হলো মহেশ্বর সেজে এমনি করে তুমি বসে রয়েছো। এদিকে তোমার হাবা গোপা ছেলে ঘর শুদ্ধ চুরি করে একেবারে যে পালিয়ে যাচ্ছে সে খবর তুমি রেখেছো? অন্ধকার খোঁজাতে যাচ্ছ,
জন্ম সেই প্রভাত চুরি করে পালাচ্ছে। না, মিথ্যে নয়। আমি বলছি বাবা, শোনো, তোমার এই আদরের ছেলে প্রভাত সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করে পালিয়ে যাচ্ছিল, হাতে নাতে ধরে ফেলেছে। তুমি বিদ্যুৎ করো বাবা, তুমি বিদ্যুৎ করো। আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। আমি শুধু আমি এত মার খেয়ে তোর শিক্ষা হয় না। তোর জন্য আজ আমাকে এই শুনতে হলো। এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না কেন? এ তোর মায়ের ছবি। ও মা, আমাদের বড় ভুল হয়ে গেছে। তোমাদের চোখে যে বোকা শোকা তার মতো বুদ্ধিমান কিন্তু এই পৃথিবীতে খুঁজেও না। কোন জিনিসের মূল্য কত বেশি ও ঠিকই বুঝে নিয়েছে। এত সিন্ধুকের টাকা পয়সা সোনা দানা পড়ছনা করে ও শুধু মায়ের ছবিটা চুরি করেছে। মা, আমাদের বড় ভুল হয়ে গেছে। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমাদের খুব ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস। না ভয়ঙ্করী, ভুল নয়। চোর যখন বাবার সঙ্গে হাতে হাতে ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা দেখে জগতের কোনো সন্তান যেন ভুল করে তার সৎ মাকে নিজের গর্ভধারিণী মায়ের আসনে বসে পুজো না করে। মা মানে মায়া, মা মানে মমতা। কি বলছো বাবা 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 বাবা, বলো না বলো না, গর্ভে ধারণ না করলে মা বুঝি মা হয় না, সন্তান বুঝি সন্তান হয় না? বলো না বাবা, বলো না, বলো না। প্রভাতী, তোর এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ এই সংসারে নেই বাবা। ছি ছি দিদি, ছি। এই সামান্য একটা ব্যাপার নেই, যে কেলেঙ্কারি কাণ্ডটা আজকে তোরা করলি, এরপর তোকে আমার নিজের দিদি ভাবতেই ঘৃণা হচ্ছে রে। শকুনি বাবা এতে কাজে, শকুনি বাবা আবার একটা কুরুক্ষেত্র যুদ্ধ। ছেলেটা বোধহয় আমার অসুস্থ হয়ে পড়লো। হবেই তো জামাই বাবু, হবেই তো। আমার এই গুণধর দিদি আর ওই গুণবতী ভাবনা, এদের জন্যই প্রভাতের জীবনটা আজ নরক হতে চলেছে। তোমরা মাগো, তুমি তোমার নিজের সন্তানদের যতটা ভালোবাসো তার সামান্যটুকু যদি এই দাদাকে ভালোবাসতে, তাহলে বোধহয় দাদা এইভাবে শেষ হয়ে যেত না। দাদা এই দৈব প্রতিষ্ঠার জন্য একমাত্র তুমি দায়ী মা, শুধু তুমি। ছি ছি দিদি, ছি। নিজের পেটের সন্তানের মুখে এমন ধিক্কার শোনার পরেও তোর বিবেক মনুষ্যত্ব কি একটুও জেগে উঠবে না? একটিবারের জন্য কি দিদি তুই প্রভাতের মাটাকে সারা দিতে পারবি না রে দিদি? তাকে কি বলছো কৈলাস? যদি মাতৃত্বের কোনা মাত্র থাকতো তাহলে কি আমার সংসারটা এমন হাহাকার সৃষ্টি হলো? জামাই বাবু, অথচ 5 বছর বয়সে প্রভাতের মা যখন মারা যায়, তখন আমার প্রভাত সুস্থ স্বাভাবিকই ছিল। ভয়ঙ্কর এই সংসারে আসার পর থেকে কোথা থেকে যে কি হয়ে গেল। আমার প্রভাত বোধ বুদ্ধিহীন জড় ভরতের মতো। ওর জন্য আপনি ভাববেন না জামাই বাবু, ওর জন্য আপনি ভাববেন না। আবার আমি নতুন করে ওর ট্রিটমেন্ট শুরু করব। তাই করো কৈলাস, তুমি তাই করো, যেমন করেই হোক
আমার প্রভাতকে আবার আগের জীবনে ফিরিয়ে দাও ভাই, ওকে তুমি আগের জীবনে। জামাই বাবু দেব, জামাই বাবু দেব, নিশ্চয়ই ফিরিয়ে দেব। তুই কি কথা বললি রে কৈলাস? নিজের ভাই হয়ে এমনি করে দিদির জীবনে ডেকে নিয়ে আসছিস, সর্বনাশ। তোর সর্বনাশ নয় রে দিদি, তোর সর্বনাশ নয়, সর্বনাশ হবে তোর এই পথের কাঁটা। এই কৈলাসের গ্রাসে করে জামাই বাবুর আদরের প্রভাতে হবে একটা জীবন্ত লাশ। ওটা তুমি কি বল করলে? ওটা তুমি কি বল করতো? ভয় পাস না বাবা, তোকে সুস্থ করানো ওষুধ বাবা, আর এই ইঞ্জেকশনটা দিলেই না। গায়ে তো যেন লক্ষ হাতে শক্তি। হবেই তো বাবা, যে ইঞ্জেকশন আমি ওকে দিয়েছি তাতে তাতে ওর এক্সাইটমেন্ট অনেক গুণ বেড়ে যাবে। ওর নার্ভ আর পালসের গতিবেগ এত দ্রুত গতিতে চলবে যে ওর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বে। জীবন মরণ তুচ্ছ করে ও এখন নিজের কামনা বাসনা চরিতার্থ ছুটে যাবে, আর তখনই হয় পুলিশের গলিতে অথবা এমন কোন দুষ্কৃতির হাতে জড়িয়ে পড়বে যে একেবারে সারা জীবনের মতো ছুটি হয়ে যাবে। ওর হাতে একটা পিস্তল তুলে দেবো, আমার কাছেই আছে, যদিও খেলনা পিস্তল। হাই ভোলামো, এখনো দাঁড়িয়ে আছো কেন বাবা? দাও না। মেরে স্কাউন্ড্রেল, পিস্তলটা ধর। পিস্তল। এবার যাও। বলে গেলাম আর কি। এবার তোমার হাত থেকে আমাদের মুক্তি। আর তোমাদের হাত থেকে আমাদের মুক্তি। এত মন খারাপ করে কাজ নেই সই, তোর প্রাণের সুর যথা সময় এসে হাজির হবে। যা, মন খারাপ করতে যাবো, আমার বইয়ে গেছি। সত্যি বাইরে থেকে তুমি যতই দেখাও না কেন, সত্যি দেখো রজনী, তুমি কিন্তু বাইরে থেকে যতই দেখাও তোমার কিছু হয়নি, অন্তরে কিন্তু তোমার চিন্তার ঢেউ একবারে উঠছে পড়েছে। আরে উঠবেই তো। বেচারা সেই সন্ধ্যেবেলা থেকে তার সূর্যদেবের জন্য প্রতীক্ষায় মগ্ন। না, ভুল বললে সত্যি, তুমি ভুল বললে। এখানে প্রিয়তম সূর্যদেবের জন্য মগ্ন নয়, এখানে প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার অপেক্ষায় মগ্ন। তাই বুঝি? হবেই না বা কেন? হ্যাঁ, এত সাজ সেই তো প্রাণেশ্বরের জন্য। এই সাজ তো তখনই সার্থক হবে যখন তিনি এসে তোমার ওই লাল চেলির আড়ালে লুকিয়ে থাকা লজ্জারাঙা রূপের জ্যোৎস্নায় আলোকিত হয়ে বলবে, মন বলছে কি আসবে, কিছু বলবি আজকে তোমার। মন বলছে কি আসবে, কিছু বলবি আজকে তোমার। চিরবন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে তোমার। চেনা মন রঙিন হলো যে ভালোবাসা।
বাবা শান্তনু, লক্ষ্য যে বয়ে যায়, ওর এখনো আসছে না কেন? হ্যাঁ সত্যি তো, এত দেরি হতো কথা নয়। আরে বাবা তোমরা অযথাই চিন্তা করছো, বড় হয়তো এক্ষুনি। বাবা বাবা কি ব্যাপার রে রজত, রাত 12টায় বিয়ের শেষ লগ্ন, ওদিকে ঘড়ির কাঁটা 12টার ছুঁই করছে, বর আসবে কখন? বর আসবে না বাবা, বর আর আসবে না। কি বলছিস তুই? তবে কি ওরা বাকি 10,000 টাকার জন্য? টাকা নয় সাগরদা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় ওর মারা গেছে। না রজনী, রজনী তুই কথা বল রজনী, চোখ মেলে দেখা রজনী, চোখ মেলে দিদি দিদি, এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রজনী বোধহয় না 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 বাবা না, ও দুঃসংবাদ বলো না বাবা, তুমি দুঃসংবাদ বলো না। আমার এই মা মরা অনাথিনী মেয়েটার জীবনে কখনো নিয়তির এত বড় অভিশাপ আসতে পারে না বাবা, কখনো। নিয়তির বিধানকে কখনো অস্বীকার করা যায় না বাবা, তাই তো আমি আমার বুক ভরা দীর্ঘশ্বাসকে থেকে ধরে বলতে বাধ্য হচ্ছি, যা বলেছি তা সত্যি সত্যি সত্যি। না আমি কোথায়? আমি রজনী ভাই, আমার ভেতরে চল ভাই, ভেতরে। একই বাবা, তোমার চোখে এত জল কেন? একই সাগরদা, আপনি নীরব কেন? শান্তনু বাবু, সতী, রজত, তোমরা তোমরা এমনি করে চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? তবে কি আমার বধূর আগে বিসর্জনের বাজনা বেজে গেছে? না, তোকে আমি এভাবে লক্ষ্যভ্রষ্ট হতে দেব না বাবা। আজ রাতের মধ্যে যেমন করি হোক তোকে পত্রস্থ করে তোর মুখে আমি আগের মতো আবার হাসি বাবা। ঠিক কথাই বলেছে, লগ্নের মধ্যে না হোক, আজ রাতের মধ্যে যদি কোনো পাত্রকে সন্ধান করে বিয়ে দেওয়া যায়, তাহলে তো আর রজনীর জীবনটা এইভাবে শেষ হয়ে যায় না। কিন্তু এত রাত্রে পাত্র কোথায় পাবে সত্যি? আর কে এই বা এই অবস্থায় দিকে বিয়ে করতে রাজি হবে? এই প্রশ্ন যে এখন অর্থহীন রজত। বাবা বাবা শান্তনু, বাবা সাগর, তোমরা যেখান থেকে পারো, যেমন করে পারো, যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রের সন্ধান তোমরা করো। আপনার যদি আপত্তি না থাকে তাহলে এই রজনীকে শান্তনু হাতে। কেন হয় না বাবা? না সাগরদা, না, এ হয় না সাগরদা, এ হতে পারে না। আমি যে কোন কর্তব্যে জালে বন্দী সাগরদা, তাই একজনের জীবন বাঁচাতে গিয়ে অন্যজনের জীবন আমি ধ্বংস হতে দিতে পারি না। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি সতীকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার কর্তব্য রক্ষায় আপনাদের এই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য। একটা নারীর মর্যাদা রক্ষার থেকে যার কাছে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা সবচেয়ে বড় হয়ে যায়, তাকে পুরুষ বলে ভাবতে আমার ঘৃণা লাগে। সতী যে তোমার ত্যাগ, ভালোবাসার সংযম, সাহসে মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু আজ যে তুমি অসংযম আর ভীরুতার পরিচয় দিলে, তাতে তোমাকে আমি ভালোবাসি কথাটা বলতে আমার বড় কষ্ট হচ্ছে। বেশ বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে মিথ্যে নয়, আমার ভালোবাসা যে চন্দ্র ও সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমি আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে মনুষ্যত্বের কর্তব্য রক্ষায় আজ তোমার বান্ধবী রজনীকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে। নারীরা যদি না, এই কখনো সম্ভব নয়, এই যে অসম্ভব। দুটো
জীবনকে কাঁদাতে গিয়ে একটা জীবন যে কখনো সুখী হতে পারে না বাবা। বলছি তুমি হবে সাগরদা, রজনী যদি লগ্ন ভ্রষ্ট হয় তাহলে রজনী একা কাঁদবে, কিন্তু শান্তনু বাবুকে গ্রহণ করলে শান্তনু বাবু আর সতী দুজনেই কাঁদবে, সারা জীবন হাহাকার করে কেঁদে কেঁদে বেড়াবে। রজনী না, আমার প্রেমকে বলে দিয়েছে তুই তোর জীবনে বন্ধনের বাজনা বাড়বে, তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না রে। না আর অমত করো না রজনী, তুমি আমাদের সম্মতি দাও। রজনী কখনো কারোর চোখের জলের বিনিময়ে তার জীবনে সুখের সানাই বাজাবে না, কারোর স্বার্থকে খুন করে কখনো কখনো তার জীবনে সুখের সানাই বাজাবে না। তাই তো রজনী তার বিধাতার নিয়ম মেনে নিয়ে সে আজকে লগ্ন ভ্রষ্টা শাস্তি। কেউ এখান থেকে যায় না। আবার হুকুম না মেনে এখান থেকে পালাবার চেষ্টা করলে এই পিস্তলের গুলি দিয়ে তার মাথার খুলিতে গেলে উড়িয়ে দেবো। আমি কে আমি তো নিজেই জানি না, কিন্তু আমার এই পেটের মধ্যে দোষ চলছে। দাও দাও করে খিদে রাখুন, দাও দাও, তোমাদের কার কাছে কি আছে আমাকে দাও, এক্ষুনি দাও। আমার কাছে আছে, আপনি কি তা পারবেন? আপনি পারবেন সেটা গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো, আমার পাওনা আদায় করতেই তো আমি এখানে এসেছি। দাও, কেটে দাও। তাহলে নিন, এটা গ্রহণ করে আমাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে, লজ্জার হাত থেকে আপনি মুক্তি দিন। মালা দিয়ে আমি কি করবো? মালা দিয়ে আমি কিনতে দেবো না। তার থেকে তোমার মালা তুমিই দাও। তোমরা আর কখনো কেউ মারবে না। ও যে আমার ইহকাল পরকালের দেবতা। হ্যাঁ, যে মানুষটা সাক্ষাৎ দেবদূতের মতো ছুটে এসে আমাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে রক্ষা করেছে, তিনি আর যাই হোক না কেন, সুস্থ অসুস্থ যিনি হোক না কেন, তিনি যে আজ থেকে আমার ইহকাল পরকাল পূজনীয় দেবতা। তুই কি করলি দিদি? কমছে ওকে জ্বালাটা একটু করে কমছে। এটা একটা পাগলামো করে জায়গা নয়। তুমি কি জানো আজ কতবার তুমি অন্যায় করেছো? আমাকে তোমরা মারবে বুঝি? না না গো না, মেরো না। না তোমাকে দেখো আমার ছোট মা আমাকে মেরে কেমন পিঠে তোমরা আমাকে মেরে দেখো, না গো না, আর তোমাকে কেউ মারবে না গো, কোনোদিন কেউ মারবে না। কথা শোন দিদি, পাগলের মতন জলে ডুবে যাস না। মুহূর্তের বিহলতা ভুলে তুমি শান্তনুকে বিয়ে করো রজনী। ছি সাগরদা, ছি। আপনি আমাকে দ্বিচারিণী হতে বলছেন? মালা বদল যখন একবার হয়ে গেছি তখন ইনি আমার ইহকাল পরকালের স্বামী। তোমরা সবাই আমার বিয়ের আয়োজন করো। তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস। তুই নিজেই যখন তোর জীবন সঙ্গী বেছে নিয়েছি, আর আমি এতে বাধা দেবো না রে মা, আজ এই পাগলের হাতে তোকে সম্প্রদান করলাম। বাবা, সতী বেদনা সিঁদুর কৌটা এই নাও বাবা। তুমি আমার রজনীর স্মৃতিতে সিঁদুর দান করো। শান্তনু, বাবা সাগর, চলো আমরা ভিতরে গিয়ে অতিথি সেবার আয়োজন করি যে। হ্যাঁ, আপনারাও আসবেন কিন্তু। এসো। এসো, আর
ইহকাল পরকালের দেবতা, তোমাকে আর কেউ কোনোদিন মারবে না গো, ভয় পেও না। আমি তোমার সঙ্গে আছি গো, আমি তোমার সঙ্গে আছি। কত ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শীতেরে সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন বদলে গেল, শিশিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার, কত না ভাগ্যে আমার, কত না ভাগ্যে আমার। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই মিন ভদ্র মহাদয়গণ, এতক্ষণ আপনারা যে দৃশ্যটি শুটিং দেখলেন ওটা আমি রাতের রজনীগন্ধা ছবির বিশেষ একটা অংশ। এর পরের দৃশ্য দেখুন। কোনো প্রশ্ন করবেন যতক্ষণ রেড সিগন্যাল থাকবে ততক্ষণ ড্যান্সিং অ্যাক্টিং টকিং টোটালি স্টপ থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তার মানে আপনি ডিরেক্টর সাহেব? ইয়েস, আই অ্যাম ডাইরেক্টর অবলা মিত্রি। কিন্তু আপনি কে? আমি হলাম আপনার ফিল্মের হিরোইন। আমার নাম মিস চাইনা চ্যাংকি। দেখো কাণ্ড। দেখুন ম্যাডাম, আমি আপনার স্ক্রিন টেস্ট না নিয়ে এখনই কিছু বলতে পারছি। ওকে স্যার, ওকে। তাহলে আপনি এখনই আমার এই স্ক্রিন টেস্টটা নিয়ে নিন স্যার। এক মিনিট। গ্রিন সিগন্যাল পেলে স্টপ। ডু ইউ ফলো? ইয়েস স্যার। মনে করুন নায়ক নায়িকার মধ্যে মান অভিমানের পালা চলছে। দীর্ঘদিন দুজন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নেই। দুজন দুজনের বিরহে কাতর, অথচ লজ্জায় সংকোচে কেউ কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারছে। এই রূপ যখন অবস্থা, বিরোহিনী নায়িকা বিরহ যন্ত্রণা সইতে না পেরে তাই একদিন অতি করুণ সুরে গাইছেন। ওকে স্যার, আমি তাহলে এখন গাই। যৌবনের রং জেলে গেছে
মুন্ডু ভেবেছেন কি এই ডাইরেক্টরকে ওভারটেক করা আউট আই সে ইউ আউট আমি আপনাকে আমার ফিল্মের হিরোইন করতে পারবো না মিস্টার মিত্র তাহলে আপনিও আপনার ডিসচার্জ লেটারটা জমা দিয়ে যাবেন কেমন আপনি কি বলছেন স্যার ডিসচার্জ লেটার মানে ডাইরেক্টরকে ইয়েস আমি এই ফিল্মের প্রোডিউসার প্রয়োজন পড়লে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর আই মিন অল পার্সনকে ছাঁটাই করতে পারি কিন্তু মিস চায়না চাঙ্কিকে আমি কিছুতেই চেঞ্জ করতে পারবো না আমি কি ম্যাডামকে সত্যি সত্যি ও কথা বললাম নাকি আমি ওনার ইয়েতে খোঁচা মেরে একেবারে প্রপার অ্যাক্টিংটা বের করার চেষ্টা করছিলাম তাহলে চায়নার অ্যাক্টিং আপনার ভালো লেগেছে তো শুধু অ্যাক্টিং কি বলছেন স্যার ওনাকে না আমার দারুণ পছন্দ হয়েছে ম্যাডাম তো একটা জিনিয়াস এর মধ্যে যেন প্রতিভার পদ্ম ফুল ফুটে শুধু ওই খামচা মেরে মাথাটাকে তুলে আনতে পারি মিস্টার মিত্র বাই দ্য ওয়ে স্যার আরেকজন হিরোইনকে কি করবেন মিস জিনা তো কন্ট্রাক্ট ফেল করেছে মানে আমাদের কন্ডিশনে কাজ করতে অস্বীকার করেছে আপনি একটা আস্ত পাঠা ঠিক বলেছেন স্যার আমি পাঠা নবাগত যারা ফিল্মে অভিনয় করবার জন্য ছুটে আসে তারা কিন্তু বুকে অনেক স্বপ্ন নিয়ে ছুটে আসে মিস্টার মিত্র তাদের সেই সুন্দর স্বপ্নের গোপন কক্ষে যদি আপনি একটা অদৃশ্য ক্ষত এঁকে দিতে পারেন তাহলে আজীবন তারা আপনি যেমনটা চাইবেন তেমনটাই করবে এই জন্যই তো বললাম আপনি একটা আস্ত পাঠা যাকে আপনি আবার এক কাজ করুন পেপারে অ্যাড ছাড়ুন ওকে স্যার সুবর্ণ সুযোগ সুন্দরম এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য নবাগতা সুশ্রী তন্নি অবিবাহিতা 15 থেকে 25 বছরের নৃত্য গীতে অভিজ্ঞ সুন্দরীরা সত্তর যোগাযোগ করুন সংবাদপত্রের মাধ্যমে এই বিজ্ঞাপন যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অভাব জর্জরিত বহু সংসারের শিক্ষিত সুন্দরী রমণীরা দলে দলে ইন্টারভিউ দিতে লাইন লাগাবে আমার অফিসে আর তাদের নিয়ে আমি নেব এক অভিনব ইন্টারভিউ নেব তাদের উদ্যম যৌবনের স্ক্রিন টেস্ট আমার মতো আপনিও তাদেরকে ওই অভিনয়ের জন্য সুযোগ দেবেন তাই না বস অফকোর্স দেব বই কি কিন্তু তোমাকে আমি আমার দিলমহলের যে মসনদে জায়গা দিয়েছি সেখানে যে আর কেউ কখনো বসতে পারবে না জানি না আমার রূপ আপনাকে কতখানি খুশি দিতে পারবে আমার যৌবন কতখানি মেটাতে পারবে আপনার এই ভালোবাসার ক্ষুধা তবে শুধু এইটুকু জানি স্যার ওই আপনার মতো দেবতার পায়ে নৈবেদ্য সাজাতে আমি যে আমৃত্যু নিজেকে সাজাবো স্যার আর সেই জন্য আপনাকে ভালোবাসার জন্য আর সেই ভালোবাসার অঞ্জলি দিতে আপনার হাতে তুলে দেব এই হৃদয় সরোবরে ফোটা ভালোবাসার যৌবনের বাড়ি উপকার আমার একটা ছোট্ট চালে মেয়েটা কুপকাত হয়ে যাতে উঠে এলো এমনি ভাবেই অনেক চায়না ময়না শাহানাদের আমি আমার লোভের টোপ ফেলে
আমার কামনার বর্ষিতে গেতে খেলাবো। তারপর যখন তারা খেলতে খেলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তখন আমি আমার পরিতৃপ্তির হুলটা গুটিয়ে না তাদের চালান করে দেব বাগদাদ কিংবা বসরা। কে তুমি? আর এইভাবে রক্তাক্ত ভাবে কোথা থেকে ছুটে এলে? তোমার নাম কি? রুস্তম আছে সাহেব। পুলিশ তোমায় তাড়া করেছে কেন? আমি খতম করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সে তোমার অ্যাটিটিউড দেখেই বুঝতে পারছি, কিন্তু খুনটা তুমি করলে কেন? बदला लेते साहब। बदला? हाँ साहब, इस दुनिया में मेरा बहिन के बिना और कोई छिलो ना साहब। ठिकादारी काम करे हम लोग जिंदगी गुजरान करलो, लेकिन वो सुपरवाइजर छिलो बहुत हरामी आदमी। मेरा बहिन का पर बुरा नजर लगा तो उल्टा सीधा बात बोले, डर भी दिखा तो। তারপর एक रोज हमारे बहन को साला जबरदस्त उठाए लिए गलो साहब। रुस्तम, बहन को भी बहुत पता लगाए थे साहब, लेकिन कोई उसको पता नहीं मिला साहब, कोई उसको पता नहीं मिला। लेकिन अब साला कुत्ता के साथ अचानक हमारा मुलाकात हो गया, और मुलाकात होने के बाद मैंने कमीने को रुस्तम तुम्हें आप बोलिए साहब। जो साला मेरे बहन को जिंदगी बर्बाद कर लो, वो साला मुहूर्त से जिंदगी गुजरान करवे, और আমি रोते हुए भगवान का पास नालिश करवे। ये कभी नहीं हो सकता साहब, कभी नहीं हो सकता। হ্যাঁ হ্যাঁ, এ হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না রুস্তম। পুলিশ? না না, ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। আমি তোমাকে বাঁচাবো পুলিশের হাত থেকে, আর সেই সঙ্গে দেব নতুন চাকরি। क्या बोला साहब? एक खूनी आसामी के हाथ नौकरी देवे? হ্যাঁ দেব, আর পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে রুস্তম থেকে বানাবো রাজ্জাক। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমার নাম রাজ্জাক খান। खुशी से আমার দিলটা একেবারে ভরে গেল সাহেব, लेकिन फिर নতুন করে জিন্দেগি का आस জাগছে। लेकिन साहब, আমাকে কোন কাম করতে হবে? প্রথমেই তোমার হাতের ওই ভজালিটা বসিয়ে দিতে হবে তোমার বিবেকের মুখে। হ্যাঁ, তারপর তোমার বিবেক মনুষ্যত্বকে হত্যা করে অন্ধকার জগতের ডন হয়ে তোমাকে কালো বাজার থেকে লুটে নিয়ে আসতে হবে। মুঠো মুঠো কালো টাকা। काला धुंडा मुझसे नहीं होगा, जीना है तो इज्जत से जीऊंगा। इज्जत? मूर्ख रुस्तम, তুমি শিয়ালের তারা খেয়ে সিংহের গুহায় এসে পৌঁছেছো। আচার তোমার কোনো পথ নেই। বলো কি চাও তুমি? রুস্তমের অকাল মৃত্যু নাকি রাজ্জাকের বিলাসবহুল জীবন? বলো কি চাও? আমি বাঁচতে চাই সাহেব, আমাকে বাঁচতে দিন সাহেব, আমাকে বাঁচতে শান্তিতে বাঁচতে পর্যন্ত দেবে না, সেই তখন থেকে ডেকে ডেকে আমার গলা একেবারে শুকিয়ে গেল, তবু মুখ পুরার পাত্তা নেই। প্রভাতে, আরে ও জমি রয়েছে প্রভাতে। কোথায় পাবে মা? মামার ইঞ্জেকশনের চোটে কাল রাত থেকেই সে বেপাত্তা।
দেখো পুলিশের হাতে ধরা পড়ে কোনো না কোনো থানায় জমা আছে। সে কি রে? হ্যাঁ, থানায় জমা হয়ে গেলে ওর নামে সমস্ত সম্পত্তিটা যে আমাদের হাতছাড়া হয়ে যাবে। সেই জন্যই তো মা আমি একটা মস্ত বড় প্ল্যান করেছি। এই কি প্ল্যান করেছিস বল না। ভাবছি লোকাল থানায় একটা ডায়েরি করব। ডায়েরি? হ্যাঁ ডায়েরি। তুমি তোমার কিছু সোনা দানা অন্যত্র কোথাও সরিয়ে সেগুলো হারিয়ে গেছে বলে তুমি কান্নাকাটি শুরু করে দাও। যেহেতু তোমার প্রভাত কাল রাত থেকেই বেপাত্তা, কাজেই জোর সন্দেহে আমরা ওই ইডিয়েটেড নামে একটা ডায়েরি করতেই পারি। কথাটা কিন্তু তুই মন্দ বলিস নি, একদম মন্দ বলিস নি, বুঝতে পেরেছিস তো? তাহলে মা আমি ডায়েরিটা করে আসি। আমার মাথাতেও কিন্তু একটা প্ল্যান এসেছে, বুঝতে পেরেছিস তো? এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে যদি আমি একটুখানি অভিনয় করতে শুরু করে দিই, তাহলে বুড়ো ভাম তোর বাপটা ওই হাবা ছেলেটাকে বাঁচাবার জন্য না, আবার যদি আমাকে নতুন করে কিছু গয়না করিয়ে দিতে রাজি হয়, তাহলে এসব ঝামেলায় যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। বলেছো মা, উপরি যা পাওয়া যায় তাই অনেক। তাহলে তুমি অভিনয়টা শুরু করে দাও। শুরু করে দে। ফাটা কাশির আওয়াজ এবার বন্ধ করবে। কি বললে তুমি? আমার গলা ফাটা কাশির মতো? ফাটা কাশির আওয়াজে হয়তো কুঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধু তিক্ততা। এদিকে যে বড় বড় কথা খুব বলা হচ্ছে, আর এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেছে সে খবর কি তুই রাখিস? আমার চেয়ে বড় সর্বনাশ তোমার আর কি হতে পারে ভয়ঙ্কর? কি? যে বাবার জলজ্যান্ত ছেলেটা রাতের অন্ধকারে বাড়ি থেকে হারিয়ে যায়। হারিয়ে যায়নি বাবা, হারিয়ে যায়নি। তোমার ওই আদরের গুণধর বড় ছেলে প্রভাত এই বাড়ির সিন্ধুক ভেঙে লাখ লাখ টাকা সোনা দানা চুরি করে পালিয়ে গেছে। মানসিক ভারসাম্যহীন ছেলে নামে এমন অপবাদ দিতে তোর একটুকু বিবেকে বাঁধবে? কেন বিবেকে বাঁধবে শুনি? আমি বাবা চোরকে চোর বলবে, তাতে আমার বিবেকের কি আছে? জানিস না আমার সব গয়না চুরি করে নিয়ে চলে গেছে। আর শোনো, তোমার ওই গুণধর ছেলে যে আমার গয়না চুরি করে নিয়ে গেছে সেই মর্মে থানায় গিয়ে আমি একটা ডায়েরি করে আসবো। না ভয়ঙ্করী না, তুমি এত বড় নিষ্ঠুর হও না। 22 বছর ধরে আমার ছেলেটাকে তুমি অনেক জ্বালিয়েছো, এবার ওকে একটু শান্তি দাও। কি বললে তুমি? আমি তোমার ছেলেকে জ্বালিয়ে এসেছি? হ্যাঁ, তুমি 5 বছর বয়সে প্রভাতের মা যখন মারা যায় তখনও পর্যন্ত প্রভাত আমার সুস্থ স্বাভাবিকই ছিল। তুমি আসার পর থেকে আমার প্রভাতের জীবনে কি যেন এক দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হলো, আর সেই ব্যাধির চিকিৎসা শুরু করলো তোমার ভাই। এমবিবিএস পরীক্ষায় ফেল করা ডাক্তার ওই কৈলাস, সেই থেকেই আমার প্রভাত হাবাগোবা রয়ে গেল। এত বছর চিকিৎসা করার পরও কৈলাস আমার প্রভাতের জীবনে প্রভাতের আলো ফিরিয়ে দিতে পারে। প্রভাতের আলো। তুমি শান্ত হও বাবা। মামা যখন দাদার চিকিৎসার ভার আবার নিয়েছে, এবার নিশ্চয়ই দাদা সুস্থ হয়ে উঠবে। সুস্থ হবে না, ছাই হবে। হত ছেলেটা আমায় এত বড় সর্বনাশ করেছে। ওরে বাবা রে, কাকে আমি বলবো গো? আমার এতগুলো গয়না এমনি করে জানোয়ারটা চুরি করে নিয়ে চলে গেল। কি হলো? তোমার কি কি গহনা চুরি হয়েছে? কেন আমার সেই সাতনারি হাতটা, তারপরে বালা বাউটি কানের চুড়ি সব চুরি করেছে। ওগুলো তো সবসময় তোমার সিন্ধুকেই থাকে মা। থাকে তো। তাহলে কি দাদা সিন্ধুক ভেঙেই গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে? কেন হবে? মানে মা ওগুলো পড়বে বলে সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখে দিয়েছিল। তা এতদিন পরে হঠাৎ মায়ের গয়না পড়ার শখ হলো কেন রে ছোট? কি বলতে চাইছিস তুই? বল, তার মানে তুই কি বলতে চাইছিস গয়নাগুলো আমার চুরি হয়নি? করে হবে ভয়ঙ্করী। রাতের বেলায় তোমার ঘর তো ভেতর থেকে বন্ধ থাকে। তাই বাবা, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু সেদিনে আমি আমার ছিটকিনি দিতে ভুলে গেছি। ও, তার মানে তুমি আগে থাকতেই জানতে যে গয়নাগুলো চুরি হবে, তাই শুধুমাত্র কালই তুমি গয়না পরার অছিলায় সেগুলো সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখেছিলে এবং তুমি চাইতে যে গয়নাগুলো চুরি হোক, তাই ইচ্ছাকৃত দরজায় ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিলে, তাই না মা? কি আমার তোমার বলছিস?
আবল তাবল নয় ভয়ঙ্করী, আবল তাবল নয়। তুমি অতিরিক্ত লোভে তুমি সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছো, তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। একদম মুখ সামলে কথা বলবে। আমি তোমার কি জিনিস চুরি করেছি? কি হলো বলো? চুরি করেছো জানো না? কি তুমি চুরি করেছো আমার সুখ, আমার শান্তি, আমার আনন্দ। আর কি চুরি করেছো জানো? তোমার নামের সঙ্গে তোমার চরিত্রের কি অপূর্ব মিল। আমার মাকে অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। আর আমারও শেষ কথাটা তোরা শুনে রাখ, তোদের অত্যাচারী আমার ছেলেটা বাড়ি থেকে চলে গেছে, নয়তো তোরা মা ছেলে মিলে আমার প্রভাতকে গুম খুন করি। কেন? হ্যাঁ, কাজেই যদি দাদাকে খুঁজে না পাই তোমাদের আমি পুলিশে দেবো। সুদীপ পুলিশ বলছে রে। আরে আমার যে মাথা বর্মন করে ঘুরছে, আমার হাত পাতে কাঁপছে রে। ওরে প্রভাতে রে, তোর মনে এই ছিল রে হতচ্ছাড়া হারামজাদা, তোকে যদি একবার আমি হাতের কাছে পেতাম না, এইভাবে তুই আমার ফাঁসিয়ে দিলি। আমি এতে গেছি, দেখো না আমি এতে গেছি। আচ্ছা আমি তো তুই একা নই গো, আমি তো তুই একা নেই, সঙ্গে কাকে এনেছি দেখো, আমার বউ গো, আমার বউ। দাদা কাপড়টা ঠলিয়ে দিই, কাপড়টা ঠলিয়ে দিই। চুপ কর হারামজাদা। এই মুহূর্তে তুই এই হারামজাদি মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিবি। না না, এই মেয়েটা আমার বউ, তাই আমি যেখানে থাকবো আমার বউ সেইখানে থাকবো। ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। বাবা, লগ্ন ভ্রষ্টের হাত থেকে উদ্ধার করে ও যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আমি আপনাদের সবার কাছে জোর হাত করে ক্ষমা চাইছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবে কেন মা? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার মানসিক ভারসাম্যহীন ছেলেটা তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তাই তো তোমার জীবনের বিরাট বড় ক্ষতি করে ফেলেছে। পারলে ওকে তুমি ক্ষমা করে দিও মা। বাবা বাবা গো, বাবা বউকে এনে আমি কি কিছু অন্যায় করেছি বাবা? আমি অন্যায় করেছি? না রে বাবা না, তুই অন্যায় করিস নি রে বাবা, তুই অন্যায় করিস নি। তুই যে মহত্বের পরিচয় দিয়েছিস তাই দেখে গর্বে অহংকারে আমার বুকটা ভরে গেছে রে বাবা, আমার বুকটা ভরে গেছে। তাই তো করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলি, দয়াময় যুগ যুগ ধরে আমাকে এইরকম হাবাগোবা সন্তানের পিতা করে পাঠিও, কিন্তু আমার হিংসা কুটবুদ্ধি সম্পূর্ণ সুস্থ সন্তানের পিতা করে আমাকে পাঠিও না, সম্পূর্ণ সুস্থ সন্তানের পিতা করে পাঠিও। মাগো, বুক ভরা অভিমান চেপে রেখে কেন আর নিজের আত্মাকে এইভাবে কষ্ট দিচ্ছ? আনন্দ করো মা, আনন্দ করো। তুমি বৌদিকে বরণ করে ভিতরে নিয়ে যাও, আর আমি চললাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের এই সুসংবাদটা জানাতে। নতুন মা, কেন নতুন মা বউকে এনে আমি এনেছি বলে তুমি রাগ করলে তো? না না, ডাকো না, ডাকো আমার বউকে, ডাকো, তোমার সব রাগ চলে যাবে। ও বউ, আমার নতুন মাকে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। আপনি আমাকে আশীর্বাদ করুন মা। বোকা শোকা ছেলে পেয়ে বেশ তোমার ছেলের গলায় একেবারে ঝুলে পড়েছো। বলে কি যৌতুক দিয়ে তোমার বাপ তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে? কত ভরি সোনা, কত হাজার টাকা নগদ দিয়েছে? আমার বাবা ভীষণ গরিব মা, ভিটি মাটি বন্ধক রেখে সামান্য কিছু যৌতুক জোগাড় করেছিল, কিন্তু বর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওসব কাঁদুনি শুনিয়ে আমাদের কোনো লাভ নেই। এখনো বলছি ভালো ভালো কেটে পড়ো, নইলে তোমার কপালে অনেক কষ্ট আছে। দয়া করে আমাকে এই বাড়ি থেকে কেউ তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। তাড়িয়ে দেবো না, তোকে এখানে পাটরানি করে রেখে দেবো। তোর কোন বাপ এসে খাওয়াবে না? কোন বাপ এসে তোকে খাওয়াবে? এক বস্ত্র পরে আমি সারাটা বছর কাটিয়ে দেবো মা। আপনাদের পাতি এটু কাটা কি আমি আধপিটা হয়ে বেঁচে থাকবো? তবু দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না মা, আমাকে দয়া করে
তাড়িয়ে দেবেন না। হারামজাদি, অ্যাক্সিডেন্টে তোর বর মরল, তুই মরতে পারলি না। হারামজাদি, আমার বউকে মারবে না বলে দিচ্ছি, আমার বউকে মারবে না, আমার বউকে মারবে না বলে দিচ্ছি। তুই কি না আমার মায়ের দিকে চেড়ে যাস? এবার দেখ তোর আমি কি অবস্থা করি। শয়তান, বাহ, চমৎকার চমৎকার। শুধু দর্শকবৃন্দ, আজকের এই দজ্জাল শাশুড়ি বধূ বরণের নির্মম দৃশ্য দেখে আপনারা করতালি দিয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ছি দিদি ছি, আজ বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে তোর মেয়ে, নিজের মেয়ে হতো তাহলে কি পারতিস তার প্রতি এমন নির্মম ব্যবহার করতে? তোদের না আমি মার ছেলেকে আজ বধূ নির্যাতনের দায়ে আমি পুলিশে দেবই দেব। ওরে বৌদি যে মায়ের মতো এটাও জানিস না? তোকে না আজ আমি আমাদের বাঁচাও বাবা, আমাদের বাঁচাও। ওরা আমাদের মেরে ফেলবে, আমার বউকে বাড়ি থেকে চালিয়ে দেবে বলতে। দেখো না, দেখো কার এত সাহস রে প্রভাতে যে তোর বউকে এ বাড়ি থেকে তাড়ায়? তুই যখন বিয়ে করে নিয়ে এসেছিস প্রভাত, তখন বৌমা এ বাড়িতেই থাকবে। ওঠো মা, ওঠো। কেঁদো না মা, কেঁদো না। জীবন মানেই তো সংগ্রাম মা। বৌমাকে এবার তুই ভেতরে নিয়ে যা। হাবা, যাও মা যাও। নাইবা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো, কিন্তু এদিকে দেখো মা, এ বাড়ির সঙ্গে তোমার যে সম্পর্কের সেতু বন্ধন হয়েছে না, তা ছিন্ন করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই মা, কারো নেই। কেঁদো না মা, কেঁদো না। ভেতরে যাও মা, ভেতরে যাও। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। ও ও ও আমার বউ, আমার বউ, তাই আমি যেখানে থাকবো আমার বউও সেখানেই থাকবে। বলো বলো, তাই তো বাবা। এটা তো বউ, এটা তো আমার সঙ্গে এসো, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। মামা বাবু, আপনার এই প্রাণ ঢালা ভালোবাসার কথা আমি কোনোদিন ভুলবো না মামা বাবু, আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি বিষ খাবো, আমি বিষ খাবো। তুই কি করবি? গলায় দড়ি দিবি না বিষ খাবি? আর বিষটা খেলেও কি দিয়ে খাবি রে? পুরুলি না কচুরি? ওরে শয়তান ভাই, তুই আমার এইভাবে কেন সর্বনাশ করলি রে ভাই? ভাই ভোলা মন, আচ্ছা বাবা, তোর মাথাতে কি কোনো বুদ্ধি নেই? আমি জানি তোর মায়ের মাথায় আস্ত শাড়ির একটা গোবর ভরা আছে। বলি তোর মাথাতেও কি তাই রে বাবা? ওরে বুদ্ধির বুদবুদটুকু কি তোর মাথায় নেই? তার মানে ওই বউটাকে বিয়ে করে নিয়ে এসেই তো ওই প্রভাত বাবা সোনা আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়মিত যে ইঞ্জেকশনটা আমি ওকে দিই না, এবার তার ডোজটা ডবল করে দেব। আর ওই হাবাকে আর তার বউকে এক ঘরে ঢুকিয়ে দেব রে। তারপর ওই ইঞ্জেকশনের গুণে হাবা হয়তো বউবার গলা টিপে ওরে, যে কাজটা আমরা 20 বছর ধরে করতে পারিনি সেই কাজটা মিটবে মাত্র 20টা দিনে। এতক্ষণ ধরে বউটার সঙ্গে যা কিছু করলি সব বল না, সব আমার।
ওরে নাটক করলাম রে, নাটক, বুঝলি না? আর এই সব নাটক করলাম তোর মঙ্গলের জন্য রে দিদি। আর শোন, আগেও যেটা করব না তোর মঙ্গলের জন্যই করব। তাহলে আমরা কি করব? তুই কাল লাগিনি হয়ে ফনা তুলে থাকবি, এদিকে দেখ না রে দিদি, তুই কাল লাগিনি হয়ে ফনা তুলে থাকবি। আর তুই আমার সোনাটা, তুই কাল নাগ হয়ে ছবল মারবি রে, ছবল মারবি। আর আমি তোদের মাঝখানে ওজা হয়ে দাঁড়িয়ে না শুধু পিন বাজাবো।